সকলকে নমস্কার জানাই। আজকে একটি বিশেষ দিন, সরস্বতী পুজো। কোথায় আনন্দে কাটার কথা তা না, আমরা এই ভর দুপুরে আমরা একটি ঘরে আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছি। কেন কি না, আমার আপনার বাড়িটা যে অসুরক্ষিত আছে তারই আপনাদেরই জানানোর জন্য আপনাদের কাছে এসেছি। আমাদের মধ্যে আজকে বিশেষ কয়েকজন আমাদের প্রতিনিধি ডিগনিটারিজ উপস্থিত আছেন, তাদের আমি আগে একটু পরিচয় করিয়ে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর বিক্রম সরকার, যিনি আইএস এবং ফরমার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টে এবং ফরমার এমপি। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর সুশান্ত ব্যানার্জি। সুশান্তবাবু এমডি এবং ফরমার ডিএমই পশ্চিমবঙ্গ। উপস্থিত আছেন প্রফেসর কর্নেল ডক্টর কুণাল ভট্টাচার্য। উপস্থিত আছেন প্রফেসর ডক্টর গীতা গাঙ্গুলি মুখার্জি, ফরমার প্রফেসর এন্ড এইচওডি গাইনোকোলজি, আরজি কর মেডিকেল কলেজ এবং অল ইন্ডিয়া চেয়ারপারসন। আছেন শ্রীমতী দেবযানী ভট্টাচার্য, দেবযানী সোশ্যাল ওয়ার্কার, এবং উনি নিজের উদ্যোগে ফোরাম চালিয়ে যান। উপস্থিত আছেন অ্যাডভোকেট সুস্মিতা সাহা, হাইকোর্টের অ্যাডভোকেট। সবার কি হয়ে গেল? হ্যাঁ, বিষয় সন্দেশ খালি। সত্যি বোধহয় খালি হয়ে গেছে, সন্দেশ আর নেই, একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয়েছে। যেটা আমাদের এই ব্যানারে একটি কথা আছে যে দুয়ারে সন্দেশ খালি ফুটছে, ওই ফুটন্ত যে অগ্নিকুণ্ডটা সন্দেশ, সে আপনার দুয়ারে আসছে। আপনার বাড়ির কোন মহিলা সুন্দরী আছে, তার পেছনে, তার পাশে, তার সামনে, তার সাইডে তাকে আক্রমণ করতে কিছু আগ্রাসী মুখ আপনার দিকে তাকিয়ে আছে। জানি না এই পশ্চিমবঙ্গ আগে কখনো ছিল কিনা, না আমরা দেখেছি কখনো। এই পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বিগত যদি 2011-র পরে যে সরকার এসেছে তার আগেও ছিল, তার আগে সুপ্ত ছিল। 2011-র পরে যে সরকার এসেছে তারা ধীরে ধীরে এই বার্তাটাকে আপনার কানে পৌঁছে দিয়েছে যে তুমি অসুরক্ষিত, তোমার কোনো ক্ষমতা নেই, তোমার কোনো প্রতিহত করার জায়গা নেই, তুমি রক্ষা করার তোমার জায়গা নেই, তোমাকে কেউ রক্ষা করবে না, কারণ বাঙালি ঘুমিয়ে আছে। আমি বলবো বাঙালি আর বাঙালি নেই, কারণ যে বাংলা, যে বঙ্গ একদিন এই পুরো ভারতবর্ষকে স্বাধীনতার যে মুখ তৈরি করেছিল, আর সেই বাংলা কিনা একজন ধর্ষক নারী যখন ছটপট করছে নিজেকে বাঁচাতে, সেই জায়গায় সে বঙ্গ নারীকে বাঁচানোর জন্য কোনো লোক আসতে চায় না, বেরোতে চায় না। পাছে আমায় দেখে নেবে পাশের বাড়ি, ওই জায়গায় যদি আমি যাই আমায় কেউ ছাপ লাগিয়ে দেবে আমি গেরুয়া। গেরুয়া, আপনি বাড়ির যখন রান্নাটা করেন সেই রান্নার অগ্নিশিখাও গেরুয়া। আপনি যখন বাড়িতে পুজো করেন আপনার পুজোর যে যজ্ঞ, সেই যজ্ঞের আগুনও গেরুয়া। আপনি গেরুয়া ছাড়া বাঁচতে পারেন না, কারণ আপনার খাদ্য নেই গেরুয়া যদি না থাকে। গেরুয়াই আপনার সম্বল। যদি এই লজ্জা নিয়ে থাকতে পারেন তাহলে থাকুন, দেখবেন একদিন এই দুয়ারে সরকার কোন দিন দুয়ারে সন্দেশখালি তৈরি করে দিয়েছে আপনার ঘরের কোণে। তাই আমার বক্তব্য আমি বেশি বাড়াবো না, না বাড়িয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ যারা প্রতিনিধি, আমাদের বিশেষ অতিথি। সেই বিশেষ অতিথিদের মধ্যে আমি বিক্রম বাবুকে আমি অনুরোধ করব আজকের এই সাংবাদিক সম্মেলনের বিশেষত কেন উনাদেরকে এই বয়সকালে সরস্বতী পুজোর দিনে আমরা কেন আসতে অনুরোধ করেছি এবং তার কি গুরুত্ব আছে, মাহাত্ম্য বলবো না, গুরুত্ব। কারণ ঘটনাটা এমন যেখানে প্রতিটি জায়গা, আর শুধু সন্দেশখালি না, আপনি চলে যান গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দৈনন্দিন ইয়াং যে নারী তাদেরকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে একটি জায়গায়, হয় কোথাও বিক্রি করে দেওয়া হচ্ছে। আমি শিহরিত হয়ে গেছিলাম, আমার একজন সিনিয়র কার্যকর্তা আমাকে বলেছিলেন একজন নারীকে ধরে এখান থেকে ওই সুদূর
পাকিস্তানের বর্ডারে বিক্রি করে দেওয়া হয়েছিল, তাকে 20 দিন ধরে একটি হোটেলে মধ্যে রেখে রেগুলার 6-7 জন করে তার সঙ্গে থাকতেন। তারপরে তাকে 20 দিন পরে উদ্ধার করা হয়, সে প্রায় মৃতপ্রায়। এটাই বাংলার চিত্র। আমি বিক্রম বাবুকে অনুরোধ করব আমাদের এই বিষয়কে রাখা সাংবাদিকদের সামনে। সাংবাদিক ভাইজন আছেন, আমি ওনাদেরও অনুরোধ করব বিষয়টা আপনারা একদিন নয়, শুধু আজকের নয়, আগামী কয়েক দিন ধরে আপনাদের এটা চালানো প্রয়োজন, চালানোর দরকার আছে। আপনার বাড়ির তাগিদে, সমাজের তাগিদে, সংস্কৃতির তাগিদে। ধন্যবাদ। আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে এই প্রেস কনফারেন্সে সাদর আহ্বান। আজকে আমরা যে পরিস্থিতির মধ্যে এই আলোচনা করতে চলেছি সন্দেশখালি নিয়ে, সেটা বেশ কিছুদিন ধরে চলছে এবং আমাদের অজ্ঞাতে বেশ 10 বছরের বেশি ধরে চলেছে। এখন সেই ফোড়াটা ফেটেছে কিছুটা, সেই জন্যে মানুষ আর সহ্য করতে না পেরে এগিয়ে আসছে বলার জন্যে। কিন্তু এই 12-13 বছরে যে সিচুয়েশন তৈরি করা হয়েছে, তাতে আর চুপ করে থাকলে আমাদের সমূহ বিপদ হবে বলে আমার বিশেষ ধারণা। আমার এই 85 বছর বয়সে এবং 35 বছর সিভিল সার্ভিসে থাকাতে আমি 1963 সালে আইপিএস, 1964 সালে আইএএস, 97 সালে রিটায়ার করি অ্যাজ চেয়ারম্যান ক্যালকাটা পোর্ট ট্রাস্ট। আপনারা যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন তাদের মধ্যে অনেকের হয়তো মনে থাকবে, নাও থাকতে পারে। ইয়াং জেনারেশন মে নট hard my name because I have gone into oblivion for last 13-14 years. আজকে যখন আমার বন্ধুরা বঙ্গ বিবেকের বন্ধুরা আমাকে আহ্বান জানালেন, তখন আমার মনে হলো যে আমার অসুস্থতা এটা কোনো একটা যেন বার না হয়ে দাঁড়ায়। আমার যেটা বক্তব্য এবং যারা আরও আছেন তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের সাজেশন দেবেন, তারা আমার সঙ্গে আছেন এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতাও কাজে লাগার কথা। আমি শুরু করছি এইভাবে, খুব অল্প একটা বলবো। আমি কোয়েশ্চেন নিতে পারি, সবাই বলার পরে কোয়েশ্চেন আমার হতে পারে। আমার মনে হয় এটা ঠিক হবে তো, এটা ঠিক হবে তো, হ্যাঁ, ওকে। দেখুন, সন্দেশখালি এখন একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, আজ থেকে 17-18 বছর আগে নন্দীগ্রাম বলে একটি জায়গায় সিপিএম এর অত্যাচার যেভাবে হয়েছিল, সেই কথাটা মনে করিয়ে দিই। আপনারা জানেন, সেই সময় আমি রাজনীতিতে ছিলাম। আমি রিটায়ার করার পরে 2বার লোকসভার সাংসদও হয়েছিলাম এবং ভেতরে এবং বাইরের অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ইনসিডেন্টালি সেই সময় সাংসদ হয়েছিলাম এখন যারা শাসক দল তাদের দলে হয়ে। 2004 সালে আমি তাদের দল ত্যাগ করি, কারণ দে ডোন্ট নেভার নিডেড মি এনিমোর। একটা সময় ধ্বজা হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন, ধ্বজার কাজ হয়ে গেছে, আমি অপদার্থ, টাকা তুলে দিতে পারি না, তো রাবাজি করতে পারি না, সুতরাং কী দরকার। আমি দেখলাম মানে চলে আসাই ভালো। আমার কিছু বন্ধু, সুহৃদ বন্ধু, তারা আমাকে বলেছে, দাদা একটু যদি কম্প্রোমাইজ করতে পারতেন তাহলে 2011-তে এমএলএ হয়ে একটা মন্ত্রী হতে পারতেন। আমার হাসি পেয়েছে যে মন্ত্রী হলে নাকি আরও দুটো আমার একটা এক্সট্রা হাত গজাতো, সেই তাদের তোলাবাজি করতে পারতাম। এটা আমার মনে হয়েছে যে আমার যা শিক্ষা দীক্ষা, আবার যে 25 বছরের যে জিদ তৈরি হয়েছে,
শাসকের যে প্রশাসনের যে, তাতে করে এটা খাট খায়। আমি তাকে বলেছিলাম, তারপরে এও বলেছিলেন যে জানেন দাদা, এবার দাঁড়ালে কলা গাছেও এমএলএ হতে পারবে। বলে আপনি কি আমাকে কলা গাছ ভাবছেন? বলে না না না, তা ভাবছি। এই ধরনের রসিকতা চলত। তাহলেও ধারণা করেছিলাম যে হয়তো যিনি এখন শাসন চালাচ্ছেন তিনি হয়তো চেষ্টা করবেন এই জিনিসটা পরিবর্তন করতে। আমি ইচ্ছে করেই আপনাদের নন্দীগ্রামের কথা বলছি 18 বছর আগে, এই কারণে যে দেখুন সেখানের সঙ্গে আজকের যে সন্দেশখালিতে ঘটেছে তার অনেকগুলো মিল আছে। 1 নম্বর হচ্ছে ওইখানে আন্দোলন হয়েছিল আর করতে না পেরে সিপিএমের অত্যাচার, পরিচালনা ইত্যাদি, এবং সেখানে এগিয়ে এসেছিলেন ওখানকার মহিলারা, এবং তারা পুলিশের, তখনকার দিনের পুলিশের গুলিতে মারাও গেছিলেন। এই হলো নন্দীগ্রামের সূত্রপাত। এবং সেই মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন দলিত, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস। তাদের জমি জমা নিয়ে নেওয়া, তাদের উপর অত্যাচার করা, এইসব কারণে ঘটেছিল। এবং সেই যে স্ফুলিঙ্গ, সেটা 2011-তে বর্তমান শাসক দলকে ক্ষমতায় নিয়ে আসে। আপত্তি ছিল না, কিন্তু যদি তারা সেটাকে বন্ধ করার চেষ্টা করত। আপনাদের মনে করিয়ে দিই, দুঃখের সঙ্গে বলছি, যেহেতু আমি সিভিল সার্ভেন্ট ছিলাম, যে তখনকার দিনে এই সময়ের যেসব আইপিএস অফিসাররা ছিলেন, যারা এর সঙ্গে যুক্ত ছিলেন এইসব নেফারিয়াস অ্যাক্টিভিটির সঙ্গে, তারা পরে প্রমোশন পেয়ে শাসক দল, বর্তমান শাসক দল যারা 2011 থেকে আছে, তাদের দলের রত্ন হয়ে ওঠে। এই যে রত্ন হওয়া, এর কারণটা কি সেটা আমি আপনি আলোচনা করতে পারি, কিন্তু আলোচনা করার দরকার নেই, সবাই সেটা বুঝতে পারেন। ক্ষমতায় আসা এবং যেন প্রকারেণ ক্ষমতায় থাকা, কাম হোয়াট মে, এবং তাতে করে মানুষের, সাধারণ মানুষের, ল অ্যাবাইডিং মানুষের কষ্ট দুঃখ কিছু এসে যায় না। সে এই যে ব্যাপারটা হলো, আজকে সন্দেশখালিতে দেখুন ঠিক আবার মহিলারাই এগিয়ে এলেন, সেই দলিতরা এগিয়ে এলেন, সেই ট্রাইবাল মেয়েরা এগিয়ে এলেন, খুব গরিবরা এগিয়ে এলেন, এবং তাদের জমি দখল করে নিচ্ছে, জমি কেড়ে নিচ্ছে, সেখানে জল ঢুকিয়ে দিয়ে ভেরি করা হচ্ছে। নোনা জল ঢুকলে তো আর কয়েক বছর চাষ হবে না। এই যে চলতে থাকলো, সুতরাং এই দুটো সিমিলারিটি। কিন্তু অ্যাডেড যেগুলো, সেটা হচ্ছে, যেটা আমার খুব কষ্ট হয়, আমি নারী জাতিকে সম্মান করি, আমার 2 মেয়ে আছে, এক মেয়ে বিদেশে, এক মেয়ে এখানে। তখন মনে হয় যে আমরা কোথায় আছি। এগুলো কতখানি সত্যি, কতখানি ঠিক সেটা বলতে পারবো না, আমার জানার কোনো উপায়ও নেই। কিন্তু যেটুকু আসে তার যদি 1/10 ঠিক হয়, তাহলে জানতে হবে যে উই আর ইন এ সিরিয়াস ট্রাবল ইন ওয়েস্ট বেঙ্গল। আর সন্দেশখালি, আমি বলে রাখি কথায়, যেহেতু আমি এককালে ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস সার্ভে ছিলাম, সেটমেন্ট অফিসার ছিলাম 24 পরগনার, আনডিভাইডেড, বহু বছর আগে। সেই জন্য খালি কথাটা অর্থ হচ্ছে খাল, খালি নয়, খাল। এবং এই যে সুন্দরবনের লাগোয়া অঞ্চলটা, আমার এটা নিয়ে লেখাপড়াও ছিল, তখনকার দিনে বেরিয়েছিল। এই যে অঞ্চলটা একটা বাঁধা অঞ্চল, এবং এখানে জমি চাষ করা হয়, আগে বন কেটে বসতি হয়েছিল, এটা ইতিহাসের মধ্যে যাব না, কিন্তু এইটুকু বলছি, খালি মানে হচ্ছে খাল, জলের জায়গা। এবং এই যে সুন্দরবন ইজ এ কানেক্টিভিটি, দের ইজ এ কানেক্টিভিটি বিটুইন বাংলাদেশ, নাও বাংলাদেশ, অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড দি গ্রেগারিয়াস পার্ট অফ সুন্দরবন ইজ ইন বাংলাদেশ। আমরা সুন্দরবনটাকে আমাদের দিকে যেটা আছে অনেকখানি নষ্ট করে ফেলেছি। এখন অবশ্য নাকি কোটি কোটি গাছ লাগানো হবে। কি করে কোটি কোটি গাছ লাগাবে, কতদিনে হবে সে আমি জানি না, আমার সেই ব্যাপারে এক্সপার্টিস নেই, কিন্তু অভিজ্ঞতা কিছু আছে। তো যাই হোক, এই সন্দেশখালিটা একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এটা অনেকগুলো জায়গাতে হবে। আপনাদের মনে করে দিই,
বহুকাল আগে সিপিএম আমলে একটা জায়গা নিয়ে কথা উঠেছিল, তার নাম আমলাশোল। আমলাশোলে না খেয়ে পেয়ে লোক মারা যাচ্ছিল, তাই তো? সেইখানে দেখা গেল যে তারা না খেয়ে মারা যাচ্ছে এবং তারা বেশিরভাগই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, সবচেয়ে অন্তত গরিব। তাদের জন্য সিপিএম গভর্নমেন্ট কিছু করতে পারেনি। পরে একটা খবর বেরোলো যে এই আমলাশোল খালি একটা নয়, প্রায় 4000 আমলাশোল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। আমি সেটাকে ওই করে বলি, রিপিট করে বলি, যে আমাদের এই যে সুন্দরবনের এই যে সন্দেশখালি দেখছেন, এরকম হাজার হাজার সন্দেশখালি আছে বলে আমার নিজের ধারণা। এখন এটা যদি চলতে থাকে, আজকে মা সরস্বতীর পুজো করছি, নারী জাতিকে সম্মান জানাচ্ছি, সঙ্গে ভ্যালেন্টাইন্স ডেও বটে, কিন্তু আমাদের মনে প্রাণে যে সেটাকে মেনে চলা, সেটা শাসক দলের পক্ষে উচিত বলেই মনে করছে না। এটা খুব সামান্য ছোট ঘটনা, তার ইতিহাস আপনার আগেও পেয়েছেন। আমি একটু সময় নিয়ে বলছি, কারণ এই আসার পরে পরেই একটা ঘটনা পার্ক স্ট্রিটে ঘটেছিল এবং সেই সময় বলেছিল যে এটা সাজানো ঘটনা, তাই না? কিন্তু সাজানো ঘটনা যে ছিল না, একটি নারী ব্রিলিয়ান্ট আইপিএস অফিসার দময়ন্তী সেটা বের করে এনকোয়ারি করতে পেরেছিল। যাই হোক, এই উদাহরণ চলতে থাকতো। দি কন্টিনিউইটি, মানে এক কথায় বলতে গেলে যে সিপিএম আমলের শেষের দিকটায় যে গণ্ডগোলটা শুরু হলো, সেটাকে ক্যাচ করে সিপিএমকে তাড়িয়ে এরা ক্ষমতায় এসে এরা ঠিক ওই জিনিসটাকে করলেন অ্যান্ড মেড ইট এ ভেরি ব্রিলিয়েন্ট, ওকে সাকসেসফুল করলেন, উইদিন ইনভার্টেড কমাস সাকসেসফুল করলেন। This is the kind of situation that we are in at the present moment. Now, what is to be done? এর থেকে উদ্ধার পাওয়ার কী উপায় আমি জানি না। আমি অ্যাজ এ সিভিল সার্ভেন্ট দেখেছি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলাম, ল অ্যান্ড অর্ডার দেখেছি, অনেক উপরে উঠেছি, কিন্তু তখনকার দিনে 144 ধারা সিআরপিসি জারি করার যে নিয়ম ছিল, তাতে হচ্ছে স্পেসিফিক এরিয়াতে কিছু গণ্ডগোল হচ্ছে, সেই সব জায়গাতে একটা লোকেশনের মধ্যে আমরা করতে পারি। এখন একটা মহকুমা, একটা থানা পুরোটা 144 করে দেওয়া হচ্ছে। ইট ইজ এম্পাওয়ারিং দি কারাপ্ট পুলিশ টু টেক কেয়ার অফ দি অ্যান্টি সোশ্যালস রিডিং দেয়ার, এবং সাধারণ মানুষকে ভয় দেখিয়ে, ডর দেখিয়ে তাদেরকে বশের মধ্যে আনার চেষ্টা করা হচ্ছে। আবার দি সেম টাইম এটাও হচ্ছে আমরা নারীকে সম্মান করি, 500 টাকা করতে এখন 1000 টাকা করে দিচ্ছি, আর যারা শিডিউল কাস্ট তাদেরকে আমরা 1200 টাকা দিচ্ছি। এটা কি হচ্ছে? এটা কি? যদি সম্মানই করো তাহলে তো সম্মান দাও তাদেরকে। আজকে জানা যাচ্ছে যে তাদের বাড়ি থেকে ইয়াং মেয়েদের তুলে নিয়ে রাত্রিবেলায় যাওয়া, পার্টি অফিসে নিয়ে গিয়ে যাওয়া হতো, কী করা হতো, যতখানি বলছে আমি জানি না, কিন্তু এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা ইজ ক্রজেস এ গ্রেট সাসপিশন যে এর মধ্যে একটা গণ্ডগোল আছে, ভয় দেখানো আছে, ভয় দেখিয়ে এ করতে হবে। এবং আমার কাছে যা খবর, আমি যদি ইনকারেক্ট হই আপনারা কারেক্ট করে দেবেন, সেটা হচ্ছে যে এদের বেশিরভাগই, প্রায় সবাই হিন্দু নারী, আর যারা এই ঘটাচ্ছে তারা অন্য কমিউনিটির বলতে বাধ্য হচ্ছে, ইটস এ ফ্যাক্ট। এবং সেই সঙ্গে যারা এই কমিউনিটির নামধারী বলে করছে, হিন্দু নাম কমিউনিটি, আমার সাসপেশন যে তারাও ওই অন্য কমিউনিটির, তারা এখানকার এসে এখানকার নাম নিয়েছে বলে আমার ধারণা। আই মে বি রং, এটা সাবজেক্ট টু ভেরিফিকেশন। কিন্তু এই ভেরিফিকেশনটা করবে কে? পুলিশ। আজকে দেখছিলাম যে ওখানে 144 ধারা হাইকোর্ট তুলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওখানে কিছু এনজিও বা কারা যেতে চেয়েছিলেন, যারা ডেমোক্রেসির হয়ে কাজ করতে চান, তাদেরকে বলা হলো যেতে হবে না। থানার ওখানে পুলিশ অফিসার বলছেন যেতে পারবেন না। বললেন আমরা তো 4 জন তো যেতে পারি। বললেন না, আপনার বয়স হয়েছে, আপনাকে সম্মান দিয়ে বলছি, যাবেন না একদম। এই টিভিতে দেখছি, তো এটা দেখে আমার খুব ভয় লাগলো যে তাহলে আমরা আছি কোথায়? সন্দেশখালিটা কি সন্দেশখালিতেই আছে, না কলকাতা পর্যন্ত এসে আশেপাশে এসে গেছে? বসিরহাট, বারাসত এসব জায়গাতে এসে গেছে তো বটেই, এখন কলকাতাতেও এসে যাচ্ছে, কলকাতারও বিশেষ অংশে কতগুলো জায়গায় এসে যাচ্ছে। এবং তাদের মানে ল ভাঙার, ল না মানার একটা যে
একটা মানসিকতা, সেটা কাজ করছে এবং এটা খুব ডেঞ্জারাস ফর সিভিল সোসাইটি। তো সেই জন্য বলি, আমার মনে হয় এ টাইম হ্যাজ কাম যখন মানুষকে বিবেচনা করে এগিয়ে আসতে হবে। আমরা কেবল কিছু বুদ্ধিজীবী আসবে এগিয়ে, এর জন্য অপেক্ষা করে থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। বুদ্ধিজীবী কথাটাই মিসনমার। বুদ্ধি থাকে মানে সেই বুদ্ধি দিয়ে বিক্রি করে আমি নিজেরটা ভালো করব, এটা যদি বুদ্ধিজীবী ডেফিনেশন হয় তাহলে বুঝতে হবে যে আমরা খুব গভীর গাড্ডায় পড়েছি। তো সেই জন্য বলছি যে এটাকে করতে গেলে মানুষকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে একসঙ্গে এগিয়ে এলে পরে এটা করা যেতে পারে এবং সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ যদি এগিয়ে আসে, সাধারণ মানুষ, এটা করা সম্ভব। অনেকে সাজেস্ট করেন যে এখন যে অবস্থা রয়েছে সেখান থেকে রিভার্স করার শাসক দলের ক্ষমতা নেই, কারণ ইট ইজ প্রবাবলি গোয়িং আউট অফ দেয়ার কন্ট্রোল। ইট ইজ গোয়িং আউট অফ দেয়ার কন্ট্রোল। তাদের হাতে নেই। ওই যারা হুলিগ্যান লুম্পেন তাদের হাতে চলে গেছে। যেটা সূচনাটা সিপিএম আমলেই হয়েছিল শেষের দিকে, সিঙ্গুর দেখলেই বোঝা যায়। কিন্তু এখন যেটা হয়েছে সে কমপ্লিট 100%। সুতরাং আমাদের কি করতে হবে? যদি আমাদের ল অ্যান্ড অর্ডার আনতে হয়, শান্তি ফেরাতে হয়, তাহলে কি করতে হবে? অনেকে বলেন যে এমন একটা অবস্থা এসেছে যেখানে ল অর্ডার বলে কিছু নেই, সেখানে যদি রাখতে হয় তাহলে প্রেসিডেন্টস রুল ছাড়া কোনো গতি নেই। প্রেসিডেন্টস রুল করা ঠিক হবে কি হবে না সে তো পার্লামেন্ট ঠিক করবে, লোকসভা রাজ্যসভা ঠিক করবে, আমি মত দিতে পারবো না। তবে আমাকে যদি আমার ব্যক্তিগত মত জিজ্ঞেস করেন, ইয়েস, দ্য টাইম হ্যাজ কাম when we have to hold the bull by the horn and go ahead with this. তাতে কাম হোয়াট মে, রাজত্বের যদি আমাদের এই রাজ্যে যে ল অ্যান্ড অর্ডার ফেরাতে হয়, শান্তি ফেরাতে হয়, এটা ছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার ব্যক্তিগত মত নয়। এটা আমার 25 বছরের সিভিল সার্ভিসের অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের বলছি। আমি এখানেই থামছি। আরও আমার যারা গুণীজন রয়েছেন তারা বলবেন এবং তারপরে আপনাদের প্রশ্ন করবেন। ধন্যবাদ। ওদিকে সুশান্তবাবুকে আমি অনুরোধ করব নেক্সট। হ্যাঁ, একটু সময়টা যদি আমরা ছোট করে দিই তাহলে প্রশ্নোত্তর পর্বটা বেশি নিতে পারি। নমস্কার। আমি খুব দীর্ঘায়িত করব না বক্তব্য, কারণ মাননীয় ডক্টর বিক্রম সরকার অনেক কিছু বলে দিয়েছেন। দু চারটে কথা, যে কথাগুলো আজকে এখানে এই মঞ্চে দাঁড়িয়ে, এই মঞ্চে এসে বসে না বললে নয়, এটা মানে আমার মনে হয় যে কোনো সংবেদনশীল মানুষের বলার দরকার, কর্তব্য, সেই কথাগুলি আমি শুধু আজকে এটা এখানে উপস্থাপনা করছি। আজকে এই সকালবেলা মা সরস্বতীর আরাধনা আমরা সকলেই করেছি। আমার বাড়িতেও পুজো হয় বহু বছর ধরে, সেটা সকলের বাড়িতেই হয়। সরস্বতী লক্ষ্মী পুজো, মা সরস্বতীর পুজো, মা লক্ষ্মীর পুজো। তো দেবী রূপে আমরা তাকে বরণ করছি একদিকে, আর আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ, কি নৃশংস, কি কুৎসিত, যে কোনো শব্দ ব্যবহার মানে করাটাই অপ্রতুল, যে কোনো খারাপ ভাষা ব্যবহার করাটাই অপ্রতুল আমার নিজের মনে হয়। আমি বিশ্বাস করি না কোনো নারী নিজে থেকে তার আত্মসম্মান বিসর্জন দেবেন কারো কথাতে। আমি এটা বিশ্বাস করতে পারি না। আমার মনে হয় কোনো সংবেদনশীল মানুষ বিশ্বাস করবে না যে কেউ তাদের বলে দিল, একজন দুজন হতে পারে হয়তো, কিন্তু শয়ে শয়ে মহিলা যেভাবে বলছেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তারপর বলা হচ্ছে যে ওদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, ওদের শিখিয়ে দেওয়া হয়েছে, এবং ওরা সেই বক্তব্যগুলো বলছেন। কি বলছেন? যে আমাদের সম্ভ্রম ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের ব্যক্তি সম্মান আর কিচ্ছু অবশিষ্ট নেই। এটা কি সম্ভব? এটা হতে পারে? কোনো সভ্য দেশে এটা হতে পারে বলে আমি মনে করি না। আমি জানি না, আমি বুঝতে পারছি না, আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে আসছে না কেন্দ্রীয় সরকার এখনও কেন নীরব। আপনারা সকলেই জানেন যে আমি সংবিধান বিশেষজ্ঞ নই,
আমার লাইনটা সম্পূর্ণ আলাদা, কিন্তু সাধারণ একটা সমাজের নাগরিক হিসাবে কিছু কিছু জিনিস, যে আর্টিকেল 26 কাকে বলে, 355টা কি, 356টা কি, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও যদি ভাবতে হয় যে না, এখনও সময় আসেনি 355 356 করার, তাহলে আর কবে আসবে? আপনারা তো অনেক কিছু করতে পারছেন, অনেক কিছু করছেন কেন্দ্রীয় সরকার। আমি বলবো যে তাহলে এই যে দুটো ধারা আছে সংবিধানের, তাহলে এদিকে দুটোকে রদ করে দেওয়া হবে, দরকার নেই। কারণ আমার নিজের মনে হয়, ব্যক্তিগত আমার বিশ্বাস, এর থেকে খারাপ পরিস্থিতি আর হতে পারে বলে কোনো একটা রাজ্যে আমার মনে হয় না। আমার পশ্চিমবাংলার বাইরে বেশ কিছু পরিচিতি আছে, তাদের সঙ্গে যখন কথা বলি লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। আমরা কেন আমাদের মাথাটাকে হেঁট করে চলবো? কি আমাদের অপরাধ? পশ্চিমবাংলার সমস্ত মানুষ আজকে মাথা নিচু করে বসে আছে, প্রত্যেকটা মানুষ। আমার মনে হয় না যে কোনো সংবেদনশীল, যে কোনো বিবেক, এই শব্দটা আজকে ব্যবহার করা হয়েছে, বিবেক, কিসের বিবেক? কোথায় বিবেক? কার বিবেক? কোনো বিবেকের চিহ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, একদম দেখা যাচ্ছে না। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই যে পরিস্থিতিতে আজকে আমরা এসে দাঁড়িয়েছি, আমার মনে হয় সময় এসছে জেগে ওঠার। এখনও যদি আমরা না জাগি, এখনও যদি আমরা প্রতিরোধ না গড়ে তুলি, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিন্তু কোনোদিন আমরা ক্ষমা পাবো না। আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি। আমি খুব দুঃখের সঙ্গে, খুব লজ্জার সঙ্গে, খুব শ্লাঘার সঙ্গে এই কথাগুলো বলছি যে আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে, এতদিন যা হয়েছে, যা ঘটেছে, মানুষের সহ্যের হয়তো শেষ সীমায় ছিল, কিন্তু এখন আজকে যে ঘটনা, সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনা সমস্ত সীমা ছাড়িয়ে চলে গেছে। আর সহ্য করার জায়গা আছে বলে আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করতে পারি না, আমি বিশ্বাস করি না। আমি প্রত্যেককে বলবো, আপনাদের সংবাদ মাধ্যমে যারা এসছেন, যারা সংবাদ করছেন, অনেক সংবাদ মাধ্যম অত্যন্ত দৃঢ়চেতভাবে আমি খবরগুলো শুনি সবসময়। ন্যাচারালি এখন এই সময় খবর আমাদের শুনতে হবেই, প্রতিনিয়ত খবর শুনতে হবে। আর শুধু খবর শোনা নয়, আমাদেরকে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের বলবো, মানুষের বিবেককে সত্যি জাগ্রত করুন, মানুষকে জাগিয়ে তুলুন। আর ঘুমানোর উপায় নেই, এবার জেগে উঠুন, প্রতিরোধটা গড়ে তুলুন। সর্বস্থায় হচ্ছে প্রতিরোধ, কিন্তু আরও বেশি করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, আরও অনেক বেশি করে গড়ে তুলতে হবে, যাতে এই অত্যাচার, একটা সমস্ত সীমা ছাড়ানো অত্যাচার বন্ধ করা যায়। কিভাবে করা যাবে সেই আলোচনা হোক, চলুক। আমার মনে হয় যে সর্বস্তরে যাদের যাদের ক্ষমতা আছে, তাদের সেই ক্ষমতা দিয়ে এই প্রতিরোধটা গড়া দরকার। আমি এইটুকু বিশ্বাস করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, বেশি কিছু বলবো না। শুধু আমার অন্তরের যে যন্ত্রণা, যে ব্যথা, যে ভেতরের যে দংশন, বিবেকের যে চরম দংশন হচ্ছে, এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমি আপনাদের সামনে সামান্য আমার যেটুকু আমার নিজের ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা বাকি যা বোঝার, যা করার, যেভাবে বলা করুন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি কর্নেল সাহেবকে একটু বলবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। হে আল্লাহ, আমাদের এই অত্যাচারী, অনাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, মিথ্যাবাদী, অশিক্ষিত মহিলার থেকে মুক্তি দিন। আপনারা ভাবছেন যে আমি এটা কি বলছি, কারণ আমাদের হিন্দু ধর্মের যে দেবদেবী, রাম, কৃষ্ণ, শিব, দুর্গা, কালী, এদের কাছে আমরা অনেক প্রার্থনা জানিয়েছি। আমার মনে হয় যে আল্লাহ এবং যীশু খ্রিস্টের কাছে আমরা এখনও সেই রকমভাবে প্রার্থনা করতে পারিনি যে এই মহিলার এবং এই দলের বিনাশ হোক। সেই জন্যে আমি এটা জানাচ্ছি। শাহজাহান শেখ বলে এক ভদ্রলোক বা অভদ্রলোক আমি জানি না, তবে আমি অনেক দিন ধরে তার কথা শুনছি এবং গত প্রায় 20 দিন, 7 তারিখ থেকে আজকে 14, যাই হোক, আবার
20 দিনের মতো তিনি নিরুদ্দেশ। আমার মনে হয় যে শেখ শাহজাহানের ইউটিলিটি ফ্যাক্টরটা শেষ হয়ে গেছে। সেই জন্যে একটা বিশেষ মনের মধ্যে আমার একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে, যেটা খুব স্বাভাবিক, যে মমতা ব্যানার্জি হয়তো শেখ শাহজাহানকে এলিমিনেট করে দেবেন, হয়তো করে দিয়েছেন, আমি জানি না। There are two methods in the defense forces, in the security forces. একটা হচ্ছে এইভাবে যে he has been eliminated এবং আমরা প্রেসে রিলিজ দেব যে ও বাংলাদেশে পালিয়ে গেছে বা বার্মাতে মানে মিয়ানমারে চলে গেছে। এই খবরটা কয়েকটা চ্যানেলে আমি অলরেডি শুনেছি। তার মানে he has gone। এর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তার যে বিশাল একটা অ্যামাউন্টের LIC করা ছিল, সেই LICর টাকাটা তাদের দিতে হবে না। কারণ LICর টাকা ক্লেম করার জন্যে ইউ হ্যাভ টু প্রডিউস দ্য ডেথ সার্টিফিকেট। তিনি নিপাত্তা বেপাত্তা, তিনি আর তাকে খুঁজে পাওয়া যায়নি। সিকিউরিটি ফোর্সের আরেকটা জিনিস হচ্ছে এনকাউন্টার। আপনারা সবাই জানেন হোয়াট ইজ এনকাউন্টার। পালিয়ে যেতে চেয়েছিল গাড়ি থেকে, তাকে গুলি করা হয়েছে। তার বাড়িতে যখন রেড করা হচ্ছে তখন তিনি দেওয়াল ঝাঁপিয়ে পড়ে চলে যেতে চেয়েছিলেন, তখন তাকে গুলি করা হয়েছে। এইভাবে এরকম নানা রকম মেথড আছে সিকিউরিটি ফোর্সেস, যেখানে ইউটিলিটিহীন লোকেদের এলিমিনেট করা হয়। আমি জানি না আপনারা এই ব্যাপারটা দেখেছেন কি না, এবং আমি টিভি তো দেখছি, সবাই দেখি আমরা, কোনো চ্যানেলে কিন্তু এই সম্পর্কে আপনারা আলোকপাত করেননি। আমার পরের প্রশ্ন, মানে যদি ওকে ইডিতে ধরে আনা হয় বা পুলিশের আন্ডারে ওকে যদি নানা রকম সিকিউরিটি কাউন্সিল কোয়েশ্চেন করেন, অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারক 4টে ফাঁসি এবং 16টা লাইফ লং ইমপ্রিজনমেন্টের জন্যে তার কৃতিত্ব আছে। মানে তার এত অপকর্ম আমি জানি, কিছু জানি, কিছু জানি না। আমি জানি যে 3-4 বছর আগে 2020-তে কিছু লোক মারা গিয়েছিল, আমি তখন বিজেপি অফিসে ছিলাম। তাদের ডেড বডি শুদ্ধ পাওয়া যায়নি। We may think that lets the shark and the crocodiles of Sundarban have some feed. কিছু খাওয়া দাওয়া হোক, মানে তার বিধবা স্ত্রী এবং যে দুজনের ডেড বডি পাওয়া যায়নি, তার দুজনের স্ত্রী এবং তার বাচ্চাদের আমরা পরে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দিই। এবং অজস্র, মানে আপনারা সংবাদ মাধ্যমে আছেন, তার অজস্র কীর্তিকলাপ ভর্তি রয়েছে। আমি আর এটা একটা অপশান হচ্ছে, কিন্তু আমরা এটাকে বন্ধ করব কিভাবে? এই বন্ধ করার জন্যে আমার মনে হয় যে আমাদের আমেরিকান সিস্টেমের ডেমোক্রেসিকে ধরতে হবে। কারণ এই যে পুলিশ, এই যে মমতা ব্যানার্জি তাদের বাঁচিয়ে যাচ্ছেন এই ক্রিমিনালগুলোকে, কারণ সবাই বলছেন আমি তৃণমূলে আছি, আমার নেত্রী মমতা ব্যানার্জি। যারা দুজনের মধ্যে একই টিমের লোকেরা মারামারি করছে, তারা দুজনেই বলছেন যে আমার নেত্রী মমতা ব্যানার্জি। এই জিনিসটা বন্ধ করার জন্য আমার মনে হয় আমেরিকান ডেমোক্রেসিতে 2 টার্মস or maximum 8 years or 10 years should be applicable। তাহলে এই প্রোটেকশনিজম বা অ্যাপিসমেন্ট কনসেপ্ট হয়তো ভাঙা সম্ভব হবে। আদারওয়াইজ আমি এর কোনো বিনাশ দেখছি না। আমি একটা কথা বললাম, এটা মুকুলদা বলেছিলেন আমাকে, যখন মুকুল রায় বিজেপিতে ছিলেন, বলেছিলেন কর্নেলদা আপনি হাতে গুনে এগুলো কাউন্ট করবেন, ওর অ্যাডজেক্টিভগুলো, অত্যাচারী, অনাচারী, স্বৈরাচারী, ব্যভিচারী, অশিক্ষিত এবং নির্লজ্জ। কারণ
আপনি যখন উত্তেজিত হয়ে পড়বেন তখন আপনি দু একটা হয়তো মিস করে যেতে পারেন। সেই জন্য আঙুলে গুনবেন 6টা অ্যাডজেক্টিভ, 6টা অ্যাডজেক্টিভ হাতে গুনলেই আপনি সবগুলো পাবেন। এরপরে আরও কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো আমার বন্ধু, আমার কলেজমেট জয়প্রকাশ মজুমদার, সে বলেছিল একটা টিটিটি, তোলাবাজ। আপনারা জানেন তোলাবাজি কি হচ্ছে, সন্দেশখালির সব জায়গাতেই তোলাবাজি চলছে। এবং আরেকটা হচ্ছে নির্লজ্জ। এবং রিসেন্টলি এই আমাদের শুভেন্দুদা বলেছেন, আরেকটা অ্যাডজেক্টিভ অ্যাড করেছেন, 8টা থেকে 9 নম্বর হয়েছে নৌটঙ্কি। মানে এত চমৎকার অ্যাক্টিং করেন। আমি রিসেন্টলি একটা টিভিতে দেখলাম মমতা ব্যানার্জি দাঁড়িয়ে আছেন একটা হোয়াইট অ্যাম্বাসাডারের পেছনে, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন, মমতা ব্যানার্জি উত্তর দিচ্ছেন যে সমস্ত যারা সন্দেশখালিতে ঝামেলা করেছিল তাদের অ্যারেস্ট করা হয়েছে। 11 জন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু যে দুজনের জন্যে এত ঝামেলা তাদের অ্যারেস্ট করা হয়নি। মানে শাহজাহান এবং শিবু হাজরা, এদের দুজনকে অ্যারেস্ট করা হয়নি, বাকিদের অ্যারেস্ট করা হয়েছে। কি চমৎকার অ্যাক্টিং! মানে শুভেন্দুদা যে বলেন যে মানে এত চমৎকার অ্যাক্টিং, নোটঙ্কি করতে পারেন উনি। আমার মনে হয় অন্য কেউ আরও কিছু বলুক। ধন্যবাদ। গীতা। নমস্কার। এদের কাছে সব শুনলাম, বেশি কিছু বলবো না। কিন্তু সন্দেশখালির ঘটনা, এই নারীদের নির্যাতন আর এই যে জনজাতির জমি জোর করে নেওয়া, তারপরে তো দেখছেন এরা প্রথমে সব চুপ করেছিল, ভয়। কেন চুপ করেছিল? অ্যাবসলিউটলি ভয়ে চুপ করেছিল। এখন তারপর ওদের একেবারে পিঠ ঠেকে গেছে দেয়ালে, তখন মহিলারা এগিয়ে এসছেন, ওদের সঙ্গে করছে। আমার সত্যি সত্যি আজকে এত খারাপ লাগছে। আমি কোনো পলিটিক্যাল পার্টি নই, এমনি জনসাধারণ। আমি একজন ডাক্তার, প্রচুর রোগী আসে আমাদের কাছে, তাদের কাছে আমরা শুনতে পারি তাদের বেদনার কথা। কেমন আজকে এই যে ঘটনা হয়েছে, এতে জনমত নির্বিশেষে সবার গর্জে ওঠা হচ্ছে। আমি যখন ওরা যখন বলল যে এখানে আসার কথা, আমি তো ভেবেছিলাম আজকে এই হলটা পুরো ভর্তি হয়ে যাবে, কিন্তু দেখলাম জাস্ট কয়েকজন। কেন? কিসের ভয়? আমরা এই ভয়টাকে যদি না জয় করতে পারি, তাহলে কিন্তু আমাদের বাঙালি জাতি আর উঠবে না। আমি ডাক্তার, আমি প্রচুর বাইরে যাই, আমি টিচার, প্রচুর জায়গায় লেকচার দিতে যাই, বহু প্রভিন্সে যাচ্ছি। আজকে অনেক দিনের একটা কথা মনে পড়ল। আমি তখন তামিলনাড়ুতে গিয়েছি একটা লেকচার দেওয়ার জন্য, নট পলিটিক্যাল লেকচার, গায়নাকোলজিক্যাল লেকচার দেওয়ার জন্য। এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হলো। তিনি সাউথ ইন্ডিয়ান, তিনি থাকতেন সাউথ ক্যালকাটায় ছোটোবেলায়, এখন অনেক বড় পোস্টে ওখানে। তিনি আমাকে বললেন, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, বিধান রায় যা করে গেছেন সব কি নষ্ট হয়ে গেছে বাংলায়? ওই তালমানের সময় যখন পার্টিশন, অত মানে সব লোক এসছে পূর্ববঙ্গ থেকে, সেই সময় কী প্রবলেম, কিন্তু সেই প্রবলেমকে উঠিয়ে বিধান রায় বাঙালিকে একটা জায়গায় নিয়ে গেছিল। কেউ বলতো সব জায়গায় ওরা, এখন যেখানে যায় বললেন না, যেমন সত্যি সত্যি লজ্জা করে ওরা যখন আমাদের জিজ্ঞেস করে আমাদের বাংলার অবস্থা। এবং সেই জন্যে এখন আমরা কী আছে, কোথাও মুখে বলতে পারছি না। কী করে আমরা বলবো বাংলার এই যে অবস্থা হয়েছে? আমাদের কিন্তু এখন আর সময় নেই। আমরা জানবো না সে কোন পার্টির, কোন ধর্মের, সব নির্বিশেষে সমস্ত বাঙালির এখন গর্জে ওঠা দরকার। তা না কিন্তু আমাদের যাত্রা বাঁচবে না। এরা অনেক কিছু বলে, কিন্তু আমাদের সবাইকে উঠে যদি না দাঁড়ায়, আমাদের মনে করতে হবে আমাদের প্রভিন্স, আমাদের বাঙালিরা কী ছিল। এই কি রবীন্দ্রনাথের বাঙালি, এই কি সুভাষচন্দ্রের বাঙালি,
আর আর সবাই ভয়ে, সবাই জানে, বললেন না কর্নেল সাহেব, কিন্তু সবাই ভয়ে আছে, কেউ মুখ খুলছে না, কেউ মুখ খুলছে না। কিন্তু আপনি যদি আলাদা আলাদা জিজ্ঞেস করেন, সবাই ভয়ে। এখানে তোলাবাজ শুধু সন্দেশখালী নয়, আপনারা জিজ্ঞেস করে দেখুন, সর্বত্র যে আছে, কেউ বলছে, কেউ বলছে না। নারী নির্যাতন প্রচুর হচ্ছে, আমাদের তো এখানে অ্যাডভোকেট রয়েছেন, এরা জানেন। কিন্তু সেই সময়তেও আমরা কিছু কথা বলতে পারছি না। কেন পারছি না? এটা আমাদের লজ্জা। এই লজ্জাটাকে জয় করতে হবে, তা নাহলে কিন্তু আমরা কিছুতেই আর আমাদের সেই পুরনো বাঙালি হতে পারব না। এনে বললেন না, আমরা নতুন প্রজন্মের কাছে কী জবাব দেব, সেটা এখন আমাদের কাছে একটা বিরাট প্রশ্ন। আমরা যদি না এটা কারেক্ট করি, তাহলে কিছুই করতে পারবো না। আমি অনেকেই বলবেন, আপনারাও আমরা ধন্যবাদ সকলকে। অ্যাকচুয়ালি একটু বিশেষ কারণে আমরা একটু প্রশ্নোত্তর নেব, আগে প্রশ্নোত্তরটা নিয়ে নেব, এটা অন্য কারণে সবাই চলে যাচ্ছে, তো প্রশ্নোত্তরটা নিয়ে নেবো আমরা। যদি আপনাদের প্রশ্ন থাকে একটু প্রশ্ন করবেন। হ্যাঁ, বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যর্থ? কি বলবেন প্রশাসক হিসেবে? বুঝতে পারছি না, জোরে বলো। মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রশাসক হিসেবে ব্যর্থ? আমি বলি ব্যর্থ, আমার মতে ব্যর্থ। কারণ একটা জিনিস যদি অনেকদিন ধরে চলতে দেওয়া হয়, অনাচার, এবং অনাচারটা ধরে নেই যে এটা আমাদের এখন কালচার, এবং একে কেউ বাঁধাতে পারে নেই, আমাদের উপর তোলা কেউ মিনিস্টার বলুন বা কেউ বলুন বাঁধাতে পারে নেই পার্টিতে, তাহলে এটা ওদের দাবি হয়ে যায়। তা যদি হয়, সেখান থেকে ফেরানো এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমি বলি ব্যর্থ, কিন্তু সেই ব্যর্থটা কভার করার জন্য উনি অনেক কিছু আবল তাবল অনেক সময় পড়ে। আর ওর সঙ্গে ওই বাবাগঞ্জ হকের আবল তাবল শুনে অভ্যেস হয়ে গেছে, লোকে নেয়। আমি বলি কি, লোকে খায়, কিন্তু সেই খাওয়ার সময় নেই। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা গেছিলেন সন্দেশখালীতে, তো পশ্চিমবঙ্গে কি মহিলাদের নিরাপত্তা, তা নিয়ে তো বারংবার প্রশ্নচিহ্ন উঠছে। তাহলে কি পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত? পশ্চিমবঙ্গের মহিলারা এই শাসক দলের হাতে প্রত্যেকের নয়, এবং বিশেষ করে যারা মানে মানুষের গরিব মানুষ, সেলুকার তাদের কারণ হচ্ছে এই যে সেলুকার জায়গাগুলো নিয়ে সেগুলোতে জল ঢুকিয়ে দিয়ে বলা হচ্ছে ওকে 5,000 টাকা দেবো, তুমি বছর পাবে, 1 বছর মানুষের আর কিছু। It is a criminal offense according to the law. It's a criminal offense, তাই তো? criminal offense. সুতরাং আমি মনে করি অসম্ভব। পুলিশ প্রশাসন, রাজ্যের পুলিশ প্রশাসনকে দেখা যায় যখনই বিরোধীরা কোনো রকম প্রতিবাদ করছে, যখন কোনো রকম আওয়াজ তুলছে, তখনই অতি সক্রিয় হয়ে যায় পুলিশ। অথচ এত জায়গায় এত ঘটনা, নারী নিরাপত্তা নিয়ে এতবার প্রশ্ন উঠছে, রাজ্যের পুলিশ প্রশাসন তারা কি করছে? কারণ তাদের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে, প্রথম থেকে একটা আঙুল উঠছে, একটা প্রশ্নচিহ্ন ইতিমধ্যেই দেখা দিচ্ছে। কি বলবেন? আমি তো একমত আপনার সঙ্গে, বিরাট প্রশ্নচিহ্ন। তারা এখন একটা দলদাসে পরিণত হয়। আমি কোথাও ব্যবহার করতে বাধ্য হচ্ছি। আমি একটা সিভিল সার্ভিসে চাকরিতে ছিলাম, এবং আমি তখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দেখেছি, আর সিনিয়র অফিসার দেখেছি, তখনকার এসপিদের দেখেছি, ডিআইজিদের দেখেছি, আইজিদের দেখেছি, অনেক পরে ডিজি হল, ডিজিদের দেখেছি। তাদের মধ্যে একটা ছিল যে না, জাস্টিস, সেই জিনিসটা এখন টোটালি আসছে। তাহলে আমি যে কথাটা আপনাদের বলছিলাম, 140-এ উঠে গেছি, কিন্তু যেতে হচ্ছে। তাহলে কি বলতে হবে?
আচ্ছা, আমি একটু ইন্টারাপ্ট করছি। আপনারা যে তিনটে প্রশ্ন করলেন, আমি এখানে একজন অ্যাডভোকেট উপস্থিত আছেন, ওই পরিপ্রেক্ষিতে ওনার একটু ছোট্ট আমি বক্তব্য আপনাদের জন্য নিতে বলছি। বছরটা 2022 একটা ঘটনা ঘটেছিল, আপনারা অনেক প্রচন্ড মিডিয়া কভারেজ হয়েছিল ওটা। একটু রিকালেক্ট করুন যারা সাংবাদিক বন্ধু এখানে রয়েছেন। একটা ধর্ষণ হয়েছিল, একটা মাইনর মেয়ে ধর্ষিতা হয়েছিল তার বন্ধুর বাড়িতে। একজন দৌর্দণ্ডপ্রতা টিএমসি মানে শাসক দলের নেতা, তার ছেলে, তার বন্ধু সেখানে গণধর্ষিতা হয়েছিল। এবং সেখানে মুখ্যমন্ত্রী আমাদের তিনি বলেছিলেন যে এটা কি আদৌ ধর্ষণ, একটা ডাউট ওনার মনে এসেছিল। নাকি মেয়েটাকে কেউ চড় মেরেছিল, নাকি মেয়েটাকে কেউ দুটো বাজে কথা বলেছিল। সাংবাদিক বন্ধুরা অন্তত নিশ্চয়ই মনে করতে পারবেন কোন ঘটনার কথা বলছি। ঘটনাটা হাসপাতালে ঘটেছিল। পরবর্তীকালে মামলাটা আমি করেছিলাম, সিবিআই তদন্ত করেছিল। এবং আমি যখন গিয়েছিলাম, তারপরে হাসপাতালে আমি ওখানকার যিনি এমপি এবং দুজন এমএলএ তাদের রিকোয়েস্টে আমি গিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে মেয়েটার মা বাবা যখন হাউ করে জড়িয়ে ধরলো এবং বললো যে দিদি এই ঘটনা ঘটেছিল যে পুলিশ প্রশাসন, পুলিশের কাছে আমরা গিয়েছিলাম, আমাদেরকে বসিয়ে রেখে, আমাকে এবং মেয়ের বাবাকে বসিয়ে রেখে, যেই মেয়েটা, কোন মেয়েটা যেই মেয়েটাকে পুড়িয়েছে, ধর্ষণের পরে যারা পোস্টমর্টম করতে দেওয়া হয়নি, যাকে পোড়ানো হয়েছে, ওখানে একটা তথাকথিত শ্মশান, সেই শ্মশানের কোনো রেজিস্ট্রেশন পর্যন্ত নেই, সেই শ্মশানে সেখানে পুড়িয়ে দেওয়া হয়েছে। তার মা বাবাকে বসিয়ে রেখে থানা জিজ্ঞাসাবাদ, থানার অফিসার ইনচার্জ তিনি বলেছেন, বল যে এটা তোরা মেরে ফেলেছিস মেয়েটাকে, তোদের তো সে মেয়েটা আজকে মারা গেছে, এটা বল, তোদেরকে এটা বলতে হবে। 7 দিন পরে তারা এফআইআর করতে করেছিল। এবং তারপরে ঘটনা হচ্ছে, সেই মেয়েটির মা, যখন আমি গেলাম, আমি মেয়েটির মা বাবাকে, আমার সাথে আরো অনেকে গিয়েছিলেন, মেয়েটির মা বাবাকে আমি সাহস জোগালাম যে আমার সাথে হাইকোর্টে আসুন। কোর্ট এখনো হাইকোর্টের উপরে বিশ্বাস রাখা, আমি মানে অত্যন্ত কনফিডেন্টলি বলতে পারি যে হাইকোর্টের উপর বিশ্বাস রাখা যায়, জুডিশিয়ারি সুপ্রিম কোর্টের উপর, অন্যান্য কোর্টের উপরেও বিশ্বাস রাখা যায়। হাইকোর্টের মেয়েটির বাবা মা এলো যখন আমাকে, তখন তৎকালীন অনারেবল চিফ জাস্টিস প্রকাশ শ্রীবাস্তবা বললেন, তুমি বিষয়টাকে আমার লিখিতভাবে জানাও। এবং সেই ভদ্রমহিলা এসেই যে বলছি, কি নাম আমার মনে রাখিনি, মনে রাখার দরকার নেই, যে ওসি, সেই ওসি এগেন্সে কিন্তু এখন ডিসিপ্লিনারি প্রসিডিংস চলছে। এটা হচ্ছে সন্ত্রাসের রাজনীতি। আরেকটা হচ্ছে স্যার যে কথাটা বললেন না, উপঢৌকনের বা ঢোলের রাজনীতি চলছে, সেটারও একটা উদাহরণ দেই। আমি একবার জীবনে কালো কোট পরে, আমাদের বলে কালো কোট পরে তার কোনো ইমোশন রাখতে নেই, আমি কালো কোট পরে কোর্টরুমের মধ্যে একবার আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। তার কারণ হচ্ছে ময়নাগুড়ি, এখানে নয়, জলপাইগুড়ির কাছে ময়নাগুড়িতে একটা মেয়ে রেপ হলো। রেপ হয়ে কয়েকটা দিন ডেথ বেডে ছিল। তারপরে সেই মেয়েটা, মেয়েটি মারা গেল। মেয়েটা যখন ডেথ বেডে, তার বাবা বলেছিল আমি সিবিআই ইনভেস্টিগেশন চাই। আমি আরো আমার কিছু পুলিশ তাদেরকে নিয়ে আমি মামলাটা করেছিলাম।